ঘুরে দাঁড়াচ্ছে বাংলাদেশের অর্থনীতি, বলছে বিশ্ব ব্যাংক। জিডিপি হতে পারে ৬.৪%। কাল খুলছে কর্ণফুলীর তলদেশে বঙ্গবন্ধু টানেলের দ্বিতীয় মুখ। ২০২২ সালের ডিসেম্বরের মধ্যে যান চলাচল। টিকার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এনআইডি নিবন্ধন, দুদিনের মধ্যে মিলবে জাতীয় পরিচয়পত্র। গ্রিনফিল্ড বাস্তবায়নে কোনো ছাড় নয়, বললেন তথ্যমন্ত্রী। আইন মেনেই বিদেশি চ্যানেল সম্প্রচার। সাহিত্যে নোবেল পেলেন তানজানিয়ার লেখক আব্দুর রাজ্জাক। শরণার্থীদের নিয়ে উপন্যাসের স্বীকৃতি। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ সন্ধ্যা ৭:২১ সংবাদে, সাথে আছি আমি তাইজিন রহমান। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সংবাদে আরও থাকছে: টানা চতুর্থবারের মতো বিসিবির সভাপতির দায়িত্ব নিলেন নাজমুল হাসান পাপন। চলতি অর্থ বছরে বাংলাদেশে ৬.৪% প্রবৃদ্ধি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে বিশ্বব্যাংক। দক্ষিণ এশিয়ার দেশগুলোর অর্থনীতির গতি প্রকৃতি নিয়ে প্রকাশিত সংস্থাটির সর্বশেষ প্রতিবেদনে এমন আভাস দেয়া হয়। বিশ্বব্যাংক বলছে, অর্থনীতি পুনরুদ্ধারের ধারা অব্যাহত থাকতে চলতি বছরে এ অঞ্চলে গড় প্রবৃদ্ধি হতে পারে ৭.১%। আরও জানাচ্ছেন মহিমা পলি। দক্ষিণ এশিয়ার দেশগুলোর অর্থনীতির গতি প্রকৃতি নিয়ে অর্ধবার্ষিক প্রতিবেদন প্রকাশ করেছে বিশ্বব্যাংক। সংস্থাটি বলছে, কিছু অনিশ্চয়তা সত্ত্বেও গতিশীল রপ্তানি ও ভোগব্যয় বাড়ায় প্রবৃদ্ধির ধারায় থাকবে বাংলাদেশ। বিশ্বব্যাংকের পূর্বাভাস, চলতি অর্থবছরে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি হতে পারে ৬.৪%। তবে অর্থনীতি পুনরুদ্ধারের গতি অব্যাহত থাকলে আগামী অর্থবছরে ৬.৯% প্রবৃদ্ধি দেখতে পারে বাংলাদেশ। দাতা সংস্থাটি বলছে, ঘুরে দাঁড়ানোর গতি সব দেশে সমান ও টেকসই নাও হতে পারে। দক্ষিণ এশিয়ার বেশিরভাগ দেশকে মহামারী পূর্বাবস্থায় ফিরতে আরও অনেক সময় লাগবে, এমনটাই জানিয়েছে বিশ্বব্যাংক। বলছে, ২০২১ ও ২০২২ সালে এ অঞ্চলে গড়ে ৭.১% প্রবৃদ্ধি হবে। এদিকে এবছর মালদ্বীপে ২২.৩% প্রবৃদ্ধির পূর্বাভাস বিশ্বব্যাংকের। এছাড়া ভারতে ৮.৩%, নেপাল ৩.৯%, ভুটান ৩.৬% ও পাকিস্তানে ৩.৪% প্রবৃদ্ধির পূর্বাভাস দিয়েছে সংস্থাটি। তবে করোনা ভাইরাসের নতুন ভ্যারিয়েন্টের আবির্ভাব এবং টিকাদান কর্মসূচির সফলতার উপর অর্থনীতির পুনরুদ্ধারের বিষয়টি অনেকটাই নির্ভর করবে বলে মনে করছে বিশ্বব্যাংক। মহিমা পলি, ২১ টেলিভিশন। কাল খুলছে কর্ণফুলীর তলদেশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের দ্বিতীয় মুখ। বিকেলেই টিউব স্থাপনের খনন কাজ আনুষ্ঠানিকভাবে সমাপ্তি ঘোষণা করা হয়। প্রকল্প পরিচালক জানিয়েছেন, ৭৩% কাজ এরই মধ্যে শেষ হয়েছে। ২০২২ সালের ডিসেম্বরের মধ্যে বঙ্গবন্ধু টানেলের মধ্য দিয়ে যান চলাচল শুরু হবে। বিপ্লব মজুমদারের ক্যামেরায় চট্টগ্রাম থেকে রিপোর্ট করছেন হাসান ফেরদৌস। গত বছরের ডিসেম্বরে শুরু হয় কর্ণফুলীর তলদেশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের দ্বিতীয় টিউবের খনন কাজ। প্রায় ২৪০০ মিটার দীর্ঘ এই টিউবের খনন কাজ শেষ করতে সময় লাগে প্রায় ১০ মাস। বৃহস্পতিবার শেষ হয় খনন কাজ। চীনের আর্থিক সহযোগিতায় প্রায় ১০,০০০ কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হচ্ছে ৩.৪ কিলোমিটারের দেশের প্রথম টানেল। ২০১৬ সালের ১৪ অক্টোবর প্রকল্পটির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। এর মধ্যেই টানেলের ৭৩% কাজ শেষ হয়েছে। জনগণের জন্য গাড়ি নিয়ে যাওয়ার, মোটর ভেহিকল যাওয়ার জন্য সেটা আমরা চেষ্টা করছি ২০২২ সালের ডিসেম্বর পর্যন্ত। সেটার মধ্যে শেষ পর্যন্ত আমরা জোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। প্রকল্প পরিচালক জানিয়েছেন, এখন দুটি টিউবের মধ্যে সংযোগ স্থাপন, অ্যাপ্রোচ সড়ক নির্মাণ এবং টানেলের ভিতর দিয়ে যান চলাচলের উপযোগী করে তোলার কাজ শুরু হবে। আরও একটা চ্যালেঞ্জিং ওয়ার্ক আছে, দুইটা টিউবের মধ্যে সংযোগ স্থাপন করা, যেটাকে আমরা ক্রস পেসেজ বলি। পুরো ২,৪৫০ মিটার 3টা জায়গায় অ্যাভারেজ ৬৫০ মিটার অ্যাভারেজ দূরত্বে 3টা ক্রস পেসেজ হবে। যেই ক্রস পেসেজ দিয়ে ইমার্জেন্সিতে কোনো গাড়ি যাবে না, সেই ক্রস পেসেজটা ৮ থেকে ১২ মিটার লেন্থ। সেটা খুব হাইলি টেকনিক্যাল কাজ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের দ্বিতীয় টিউবের কাজ শেষ হওয়ার মধ্য দিয়ে বাংলাদেশ প্রবেশ করল টানেলের যুগে।
সবকিছু ঠিকঠাক থাকলে 2022 সালের ডিসেম্বরের আগে যান চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে এই টানেলটি। হাসান ফিরদৌস, 21 টেলিভিশন, চট্টগ্রাম। সিরাজগঞ্জ 6 আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন মেরিনা জাহান কবিতা। স্থানীয় সরকার নির্বাচনী প্রার্থী চূড়ান্ত করতে বৈঠকে বসে আওয়ামী লীগের মনোনয়ন বোর্ড। গণভবনের দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে এই বৈঠকে চূড়ান্ত হয় সিরাজগঞ্জ 6 আসনের উপনির্বাচনের প্রার্থী। এছাড়া উপজেলা, পৌরসভা ও বেশ কয়েকটি ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীও চূড়ান্ত করা হয়। বৈঠকে আবেদনপত্র বিচার বিশ্লেষণ এবং মাঠ জরিপের প্রতিবেদন বিবেচনায় দলের একক প্রার্থী চূড়ান্ত করা হয়েছে। দল মনোনীত প্রার্থীরা এসব নির্বাচনে দলীয় প্রতীক নৌকা নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন। করোনা টিকার জন্য আজ থেকে শুরু হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এনআইডি নিবন্ধন। 24 থেকে 48 ঘন্টার মধ্যে মিলবে জাতীয় পরিচয়পত্র। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে শুরু হওয়া এই কার্যক্রম চলবে 14 অক্টোবর পর্যন্ত। প্রণব চক্রবর্তীর রিপোর্ট। 1.5 বছর পর খুলেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলো। তবে প্রবেশে শুধু অধিকার মিলেছে চতুর্থ বর্ষ ও স্নাতকোত্তর শিক্ষার্থীদের। 10 অক্টোবর অনার্স প্রথম থেকে তৃতীয় বর্ষের শিক্ষার্থীরাও প্রবেশ করতে পারবেন হলে, কিন্তু প্রথম ডোজ টিকা নেয়ার বাধ্যবাধকতা রয়েছে। যে সকল শিক্ষার্থীর জাতীয় পরিচয়পত্র নেই তাদের জন্য এনআইডি নিবন্ধন শুরু করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। টিএসসিতে 8টি বুথের মাধ্যমে 14 অক্টোবর পর্যন্ত প্রতিদিন সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত এই কার্যক্রম পরিচালনা করবে নির্বাচন কমিশন। যেহেতু আমার এনআইডি নেই, এর জন্য আমি কোভিডের জন্য যে ভ্যাকসিনটা নিয়ে ওটা নিতে পারছিলাম না। এখন ঢাকা ইউনিভার্সিটি যেহেতু আমাদের এনআইডির জন্য ব্যবস্থা করে দিচ্ছে, সো এটা আমাদের জন্য খুবই ভালো। দীর্ঘদিন পর ক্যাম্পাসে আসছি বা হলে থাকবো, ক্লাস করব, খুবই ভালো লাগছে। বিশ্ববিদ্যালয়ের বৈধ পরিচয়পত্র এবং আনুষঙ্গিক কাগজপত্র নিয়ে এলে 24 থেকে 48 ঘন্টার মধ্যে মিলবে জাতীয় পরিচয়পত্র। অনলাইন একটি রেজিস্ট্রেশন ফর্ম আছে, এটি যেন অন্তত একদিন আগে সম্পন্ন করে ফটোকপি নিয়ে হলে চলে যাবে। হল কর্তৃপক্ষ যাচাই করে দেবেন, সেটি নিয়ে এখানে আসার সাথে সাথেই তারা এই রেজিস্ট্রেশন কার্যক্রমগুলো শুরু করে দেবে। আর অল্প দিনেই মহামারীকালের বিষণ্ণতা মাড়িয়ে ক্যাম্পাস হয়ে উঠবে আরও প্রাণবন্ত। শিক্ষার্থীদের পদচারণায় ঢাকা বিশ্ববিদ্যালয় ফিরে পাবে তার চিরচেনা রূপ। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, ঢাকা। জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশের শহরাঞ্চলে ডেঙ্গুর মতো রোগের প্রকোপ বাড়ছে। পাশাপাশি তাপমাত্রা বৃদ্ধির ফলে হারিয়ে যাচ্ছে ঋতু বৈচিত্র্য। বিশ্ব ব্যাংকের প্রকাশিত এক গবেষণায় উঠে এসেছে এসব তথ্য। সংকট মোকাবেলায় নীতি নির্ধারকদের এখনই কর্মপরিকল্পনা ঠিক করার আহ্বান জানান অংশীজনরা। মেহেদী হাসানের রিপোর্ট। বিশ্বজুড়েই জলবায়ু পরিবর্তনের প্রভাব। বাংলাদেশে জলবায়ু পরিবর্তনজনিত কিছু প্রভাব উঠে এসেছে বিশ্বব্যাংকের সাম্প্রতিক গবেষণায়। প্রতিবেদনে বলা হয়েছে, গেল প্রায় 5 দশকে গড় তাপমাত্রা বেড়েছে 0.5 ডিগ্রি সেলসিয়াস। এতে মুছে যাচ্ছে এক ঋতুর সাথে আরেক ঋতুর তফাৎ। তবে প্রভাব পড়েছে জনস্বাস্থ্যের উপর। গবেষণা প্রতিবেদনটি বলছে, আর্দ্রতা কমে আসার পাশাপাশি তাপমাত্রা ও বৃষ্টিপাতের মাত্রা বাড়ার ফলে বিগত 2019 সালে শহরাঞ্চলে ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছিল। আবার শুষ্ক মৌসুমে বায়ু দূষণের ফলে শহরাঞ্চলে বাড়ছে শ্বাসতন্ত্রের রোগ। Over the next 5 years, 35% of our financing will be dedicated to supporting climate action for our clients across the globe. এ অবস্থায় স্থানীয়ভাবে আবহাওয়া পরিবর্তনের তথ্য সংগ্রহ, আগাম সতর্কতা, মশা নিয়ন্ত্রণে স্থানীয় বাসিন্দাদের সম্পৃক্ত করা এবং নাগরিকদের মানসিক স্বাস্থ্যের উপর বাড়তি নজর দেওয়ার পরামর্শ বিশ্বব্যাংকের। We need to act now to improve data collection systems. There is also a need to further strengthen the health systems. বিশ্বব্যাংকের গবেষণাটি চিন্তার নতুন খোরাক জুগিয়েছে বলে মনে করছেন নীতি নির্ধারকরা। When it comes to climate change and also in terms of our overall health policy, we have to start giving more importance to public health, of which mental health is an important component. জলবায়ু পরিবর্তনের বিষয়ে এখনই পদক্ষেপ না নিলে নতুন আরও সংকট সামনে আসবে বলেই মনে করেন বিশেষজ্ঞরা। মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা। ক্লিন ফিট বাস্তবায়নে কোনো ছাড় দেওয়া হবে না বলে সাফ জানিয়ে দিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। সম্পাদক ফোরামের সাথে আলোচনার পর তিনি বলেন, আইন মেনেই দেশে বিদেশি চ্যানেলগুলো সম্প্রচার করতে হবে। বিস্তারিত সাইদুল ইসলামের রিপোর্টে।
সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে সম্পাদক ফোরামের সাথে আলোচনায় বসেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। সম্পাদক ফোরাম দাবি করেন ই টেন্ডারের কারণে বিজ্ঞাপন না দেয় ক্ষতির সম্মুখীন হচ্ছে পত্রিকাগুলো। বিদেশি চ্যানেল ক্লিন ফিট করায় টেলিভিশন মালিকরা স্বাগত জানিয়েছেন। এ পদক্ষেপের কারণে দেশের বিজ্ঞাপন বাজারও বাড়বে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী। বলেন সরকার এই পদক্ষেপ থেকে একটুও সরে আসবে না। দীর্ঘদিন ধরে নিয়মনীতিহীনভাবে আমরা এভাবে এই মাধ্যমটা চলতে পারে না। এবার স্থির সিদ্ধান্ত নিয়ে আগেভাগে গ্রাউন্ড ওয়ার্ক করে নিয়ে কথা উঠতে পারে সেখানে অবহিত করে আমরা সিদ্ধান্ত বাস্তবায়ন করেছি। সুতরাং এই সিদ্ধান্ত থেকে আমরা একচুলও সরব না। এবারও সার্চ কমিটির মাধ্যমে নতুন নির্বাচন কমিশন গঠন করা হবে। সার্চ কমিটির মাধ্যমে গত নির্বাচন কমিশন গঠিত হয়েছিল এবং সেই নির্বাচন কমিশনে দেখা গেছে বিএনপির ঘোরতর সমর্থকও একজন সেখানে নির্বাচন কমিশনার হিসাবে নিয়োগ পেয়েছেন। সুতরাং সার্চ কমিটি যে সঠিকভাবে কাজ করে এই নির্বাচন কমিশনের দিকে তাকালেই সেটি বোঝা যায়। সংবিধান অনুযায়ী এ সরকারের অধীনে নির্বাচন কমিশন নির্বাচন সম্পন্ন করবে বলে জানান তথ্যমন্ত্রী। নির্বাচন হবে নির্বাচন কমিশনের অধীনে, সরকারের অধীনে নির্বাচন হয় না। সাইদুল ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা। দেশে তাই হয়। নিচ্ছি সংবাদ বিরতির পর যা থাকবে। দুর্নীতির মামলায় স্বাস্থ্যের সাবেক ডিজির আত্মসমর্পণ, 2রা নভেম্বর পর্যন্ত জামিন। মাইক্রোফাইন্যান্সের নামে অবৈধ সুদের ব্যবসা, প্রতারক চক্রের 5 সদস্য গ্রেফতার। আবারও আমন্ত্রণ সন্ধ্যা 7:21 সংবাদে। সার্চ কমিটির মাধ্যমে নতুন নির্বাচন কমিশন গঠন করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস ইউল্যাব ক্যাম্পাসে শেখ মুজিব সহস্রাব্দের শ্রেষ্ঠ বাঙালি স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে যোগ দেন আইনমন্ত্রী। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, নতুন নির্বাচন কমিশন গঠনে সার্চ কমিটির কোনো বিকল্প নেই। করোনা মহামারীর কারণে এখন নতুন আইন করে ইসি গঠনেরও কোনো সুযোগ নেই। আমি এমন কথা বলছি না যে নির্বাচন কমিশন গঠন করার জন্য যে আইনের কথা সংবিধানে বলা হয়েছে তা করা হবে না, কিন্তু এই কোভিড পরিস্থিতি এবং সব কিছু মিলিয়ে যেহেতু নির্বাচন কমিশনের সময় ফেব্রুয়ারি মাসে শেষ হয়ে যাবে, সেহেতু ফেব্রুয়ারি 2022 সালে, সেহেতু এখন আইন করে এটা করা সম্ভব না। মাননীয় প্রধানমন্ত্রী যেটা বলেছেন সার্চ কমিটির মাধ্যমেই হবে। আন্দোলন গড়ে তুলতে সব দ্বিধাদ্বন্দ্ব ভুলে জাতীয় ঐক্যের আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনায় বিএনপির মহাসচিব বলেন, দেশে বর্তমানে যে সংকট চলছে তা শুধু বিএনপির নয়, গোটা দেশের। এই সংকট থেকে উদ্ধার পেতে হলে সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান মির্জা ফখরুল। সরকার কৌশলে একে একে সব প্রতিষ্ঠান ধ্বংস করে ফেলছে বলেও অভিযোগ করেন বিএনপির মহাসচিব। অত্যন্ত পরিকল্পিতভাবে সুকৌশলে গণতন্ত্রের একটা মোড়ক লাগিয়ে এবং আপনার গণতন্ত্রের কথা বলে তারা আবার একই কায়দায় এই দেশে আবার সেই একদলীয় শাসন ব্যবস্থা, বাকশাল এবং একটা তাবেদার রাষ্ট্র একটা গঠন করতে চায়। দুদকের মামলায় আত্মসমর্পণ করে 2রা নভেম্বর পর্যন্ত জামিন পেয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক আবুল কালাম আজাদ। ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ KM ইমরুল কায়েসের আদালতে আইনজীবীর মাধ্যমে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন তিনি। উভয় পক্ষের শুনানি শেষে আদালত আবুল কালাম আজাদের জামিন মঞ্জুর করেন। এর আগে 5ই অক্টোবর আত্মসমর্পণ করতে আদালতে যান তিনি, কিন্তু বিচারক অন্য মামলায় ব্যস্ত থাকায় সেদিন শুনানি হয়নি। দেশে করোনা শনাক্তের হার 3%-এরও নিচে নেমে এসেছে, কমেছে মৃত্যুর হারও। একদিনে মৃত্যু হয়েছে 12 জনের, এই সংখ্যা 7 মাসের মধ্যে সবচেয়ে কম। স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তি বলছে 821টি ল্যাবে 22,321 নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে 663 জন। মোট শনাক্ত 15,60,818। নতুন 664 জন সহ হয়েছে 15,21,777 জন। পরীক্ষার বিপরীতে দৈনিক সংক্রমণ হার 2.97%, সুস্থতা 97%-এরও বেশি, মৃত্যু হার 1.77%। দেশে এ পর্যন্ত করোনা পরীক্ষা হয়েছে 98,91,000-এরও বেশি।
ডিজিটাল মাইক্রোফাইন্যান্সের নামে অবৈধ সুদের ব্যবসা পরিচালনাকারী প্রতারক চক্রের ৫ সদস্য গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। র্যাপিড ক্যাশ, আমার ক্যাশ সহ বিভিন্ন অ্যাপসের মাধ্যমে জামানতবিহীন ঋণ দিয়ে মাত্রাতিরিক্ত সুদ আদায় করে নিত এই প্রতারক চক্র। মানিক শিকদারের রিপোর্ট। টাকা শেষ, দ্রুত ঋণ লাগবে কি? কোনো চিন্তা নেই। ফেসবুক, ইউটিউব সহ সামাজিক মাধ্যমে চটকদার বিজ্ঞাপন দিয়ে সাধারণ মানুষকে প্রলুব্ধ করে ঋণ দিয়ে আসছে একটি প্রতারক চক্র। বিজ্ঞাপনে আকৃষ্ট হয়ে গ্রাহকরা ঋণ গ্রহণ করার পর উচ্চ হারে সুদ প্রদানের মাধ্যমে প্রতারিত হচ্ছে। প্রতারণার শিকার ভুক্তভোগীর অভিযোগে মামলা হলে তদন্ত শুরু করে গোয়েন্দা শাখার সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগ। গত দুদিনের অভিযানে ধানমন্ডি, বনানী ও মিরপুর এলাকা থেকে ৫ জনকে গ্রেফতার করে পুলিশ। উদ্ধার করা হয় একটি গাড়ি, ৯টি মোবাইল ফোন, 4টি ল্যাপটপ ও বিভিন্ন ব্যাংকের চেক বই। থান্ডার লাইট টেকনোলজি লিমিটেড, নিউ ভিশন ফিটনেস লিমিটেড, বেসিক ডেভেলপমেন্ট সোসাইটি সরকারের অনুমোদন ব্যতীত এই উক্ত প্রতিষ্ঠানগুলি অ্যাপস ব্যবস্থাপনার আর্থিক প্রতিষ্ঠান হিসেবে পরিচালিত হচ্ছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা জানায় তারা অর্থ সংকটে থাকা স্বল্প আয়ের লোকজন ও বেকারদের টার্গেট করে। প্রতারকদের লোভনীয় অফারের ফাঁদে পড়ে অনেকেই সর্বস্ব হারায়। গ্রাহক জেনে হোক না জেনে হোক ফোনের স্ট্যাটাস, তথ্য, মেসেজ, স্টোরেজ এবং আদার্সের সমস্ত দখলগুলি তারা নিয়ে যাচ্ছে। এদিকে র্যাবের অভিযানে মুন্সিগঞ্জের টঙ্গীবাড়িতে চাঞ্চল্যকর শাহাবুদ্দিন শেখ হত্যাকাণ্ডের প্রায় ১.৫ বছর পর প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব। গত ৭ অক্টোবর ২০২১ তারিখে গাজীপুর জেলার কাপাসিয়া থানাধীন দুর্গম শালবনের ভিতর অভিযান চালিয়ে প্রধান আসামি মোহাম্মদ রাকিবকে গ্রেফতার করতে সক্ষম হয়। মানিক শিকদার, ২১ টেলিভিশন, ঢাকা। ৫ই অক্টোবর রাজধানীর কাউরান বাজারের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র কেশব রায় পাপন হত্যাকাণ্ডে জড়িত ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। তেজগাঁও বিভাগের উপ পুলিশ কমিশনার কার্যালয়ে সংবাদ সম্মেলনে জানানো হয়, প্রথমে ছিনতাই ও হত্যাকাণ্ডে সরাসরি জড়িত মামুনকে নোয়াখালী থেকে গ্রেফতার করা হয়। পরে জুয়েল ও জাহাঙ্গীরকে রাজধানী থেকে গ্রেফতার করা হয়। আশেপাশের সিসিটিভির ফুটেজ সংগ্রহ করে আসামি শনাক্ত করার পর তাদের গ্রেফতারের কথা জানানো হয় সংবাদ সম্মেলনে। ঘটনার সঙ্গে সম্পৃক্ত মূল যে আসামি মামুন, তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার কাছ থেকে কেশব রায় পাপনকে ছুরিকাঘাত করা হচ্ছে, যে ছুরি দেয় সেই ছুরিটা উদ্ধার করা হয়েছে এবং আরও 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে। তার নাম জুয়েল এবং জাহাঙ্গীর। তারা সবাই এই ছিনতাইয়ের সঙ্গে জড়িত। এবার পুলিশের তত্ত্বাবধানে হলো মাদক নিরাময় কেন্দ্র। দক্ষিণ কেরানীগঞ্জে গড়ে ওঠা মাদকাসক্তি নিরাময়ের পাশাপাশি এটি মানসিক স্বাস্থ্য গঠনেও কাজ করবে। মিনালা দিবার রিপোর্ট। দেশে মাদকাসক্তের সংখ্যা ছাড়িয়েছে ৮০ লাখ। আসক্তদের চিকিৎসায় অনেক প্রতিষ্ঠান থাকলেও ভালো নিরাময় কেন্দ্রের সংকট রয়েছে। খরচ ও সেবার মান বিবেচনা করে পুলিশ কল্যাণ ট্রাস্ট দক্ষিণ কেরানীগঞ্জে গড়ে তুলেছে ৬০ শয্যার নিরাময় কেন্দ্র। মাদকের বিরুদ্ধে যে যুদ্ধ, আমরা সেই যুদ্ধে আজকে আমরা অবতীর্ণ। আমরা এই যুদ্ধ জয়ী হতেই হবে, না হলে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে আমরা রক্ষা করতে পারবো না, যাদের নিয়ে আমরা স্বপ্ন দেখছি। পুলিশের এই উদ্যোগের সঙ্গে আছে স্বাস্থ্য মন্ত্রণালয়। এই ধরনের প্রতিষ্ঠান বাংলাদেশে আমি মনে করি প্রত্যেকটি জেলায় বা ডিভিশনে থাকা প্রয়োজন এবং এই বিষয়ে ওনারা যথেষ্ট উদ্যোগ গ্রহণ করবেন। মাদকাসক্তদের স্বাভাবিক জীবনে ফেরাতে সার্বিক সহযোগিতার প্রতিশ্রুতি দেন স্থানীয় সংসদ সদস্য ও বিদ্যুৎ প্রতিমন্ত্রী। পরামর্শের মাধ্যমে, নিরাময় কেন্দ্রের মাধ্যমে তাদেরকে সামাজিকভাবে চিকিৎসা করে তাকে কিভাবে আবার সমাজে নিয়ে আসা যায়। মাদক নির্মূলে পুলিশের আরও বেশি দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান আইজিপি। মাদকের প্রয়োজন, সেটা কোনো না কোনোভাবে দেশে ঢোকার চেষ্টা হবেই। সে কারণে অবশ্যই আমাদের ডিমান্ড কাট করতে হবে। আর ডিমান্ড কাট করতে হলে এই সমস্ত যারা মাদকাসক্ত হয়েছে এদের চিকিৎসার ব্যবস্থা করতে হবে, এদের পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। মাদকাসক্তদের সঙ্গে সহনশীল আচরণ করে তাদেরকে সুচিকিৎসা দেওয়ার পরামর্শ অতিথিদের। আপনাদের সফলতা কামনা করি। মিনালা দিবা, ২১ টেলিভিশন, ঢাকা।
খুলনায় মাদক মামলায় একজনের মৃত্যুদণ্ড ও 5 জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে আদালত। 22.5 কোটি টাকার কোকেন উদ্ধার মামলার রায় ঘোষণা করেন জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মশিউর রহমান চৌধুরী। 2017 সালের 12 আগস্ট খুলনা মহানগর, দাকোপ ও রূপসা সহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে 2 কেজি 250 গ্রাম কোকেন সহ 6 জনকে গ্রেফতার করে র্যাব। পরে 6 জনের নাম উল্লেখ করে মামলা করা হয়। এবার আমাদের বিশেষ আয়োজন আমার বাংলা। অসময়ে তরমুজ চাষ করে সফল হয়েছেন 3 জেলার বেশ কয়েকজন কৃষক। কম খরচে অধিক ফলন এবং দাম ভালো পাওয়ায় লাভবান হয়েছেন তারা। এমন সফলতায় তরমুজ চাষের আগ্রহী হয়ে উঠছেন অনেক কৃষক। আর চাষিদের পরামর্শ ও সহযোগিতা দেওয়ার কথা জানিয়েছে কৃষি বিভাগ। মৌলভীবাজার, ঠাকুরগাঁও ও পটুয়াখালী প্রতিনিধির সহায়তায় আরও জানাচ্ছেন সমর ইসলাম। মৌলভীবাজার জেলার কমলগঞ্জের আদমপুর গ্রামের কৃষক আব্দুল মতিন পাত্রখোলা চা বাগানের প্রায় 2 বিঘা জমিতে প্রথমবারের মতো উচ্চ ফলনশীল 3 জাতের তরমুজ চাষ করেন। এখন মৌসুম না হলেও তার জমি জুড়ে শোভা পাচ্ছে হলুদ, কালো ও সবুজ ডোরাকাটা তরমুজ। তরমুজের ফলন ও দাম ভালো হওয়ায় বেশ লাভবান এই কৃষক। তরমুজ চাষ 3টা জাত করেছি, ব্ল্যাক বেবি, মধুমালা এবং ভিতরে হলুদ, বাংলালিং। ফলন খুব ভালো হয়েছে আর ফলন দেখে আমরা সবাই খুব খুশি। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ঠাকুরগাঁও জেলার হরিপুরের শাহিন আলম করোনাকালে অলস বসে না থেকে বাড়ির পাশে চাষ করেন ব্ল্যাকবেরি ও গোল্ডেন ক্রাউন নামে 2টি বিদেশি জাতের তরমুজ। অল্প সময়ে তার লাভ দেখে এলাকার অনেক কৃষক ও ছাত্র এখন তরমুজ চাষে আগ্রহী হয়ে উঠছেন। তাদের উৎসাহ ও পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। প্রায় 35,000 টাকার মতো খরচ হয়েছে। এটা যেহেতু পরীক্ষামূলক 25% জমিতে হয়েছে। আমি হয়তো ভবিষ্যতে এরকম একটা চাষের পরিকল্পনা করতে চাচ্ছি। প্রতি গাছে যদি 2টা করে তরমুজ থাকে তাহলে প্রায় লক্ষাধিক টাকা পাবে আর কি। গবেষণায় সফলতার পর এবার মাঠ পর্যায়ে বাম্পার ফলন হয়েছে নতুন উদ্ভাবিত বাড়ি 1 ও 2 জাতের তরমুজের। আধুনিক পদ্ধতি ব্যবহার করে 12 মাসি এ তরমুজ চাষে স্বাবলম্বী পটুয়াখালী কলাপাড়ার 3 কৃষক। তরমুজ আমরা একবার করে 2বার বিক্রি করছি, যে এবং আমাদের যা খরচ হয়েছে তার চাইতে দ্বিগুণ আমাদের লাভ হয়। আমার বিক্রি করতে অনেক কষ্ট হওয়ার পরেও এখন আমার যে পরিমাণ চাহিদা আমি দিতে পারতেছি না। 2015 সালে গবেষণা শুরু করে 5 বছর পর দেশীয় এই নতুন জাত উদ্ভাবনে সফল হন কৃষি গবেষণা ইনস্টিটিউটের পটুয়াখালীর লেবুখালী আঞ্চলিক উদ্যান তত্ত্ব গবেষণা কেন্দ্রের গবেষকরা। যে বর্ষার দিকে যাতে পানি না ওঠে করলে সে সারা বছর বছরে 3বার সে তরমুজ সংগ্রহ করতে পারবে। সমর ইসলাম, 21 টেলিভিশন। নিচ্ছি সংবাদ বিরতি, যখন ফিরছি তখন থাকবে। গতি ফিরেছে পোশাক রপ্তানি বাণিজ্যে, কাঁচামাল সংকট ও মূল্য বৃদ্ধিতে ব্যবসায়ীদের অস্বস্তি। আবারও আমন্ত্রণ সন্ধ্যা 7:21 সংবাদে। গতি ফিরছে বৈদেশিক বাণিজ্যে, বাড়ছে তৈরি পোশাকের রপ্তানি ও ক্রয়াদেশ। তবে করোনাকালে কাঁচামালের সংকট ও মূল্য বৃদ্ধিতে কিছুটা অস্বস্তিতে রপ্তানিকারকরা। এছাড়া বাড়ছে ব্যবসার খরচ, রয়েছে ক্রেতাদের মূল্য ছাড়ের চাপ। পরিস্থিতি উত্তরণে সরকারের নীতি সহায়তা চান তারা। তৌহিদুর রহমানের রিপোর্ট। মহামারীর মধ্যেও 2020-21 অর্থ বছরে 38.75 বিলিয়ন ডলারের পণ্য রপ্তানি করেছে বাংলাদেশ। আগের অর্থ বছরের চেয়ে যা 15.10% বেশি, যদিও লক্ষ্যমাত্রার চেয়ে 5.5% কম। তবে গত কয়েক মাস ধরে প্রধান রপ্তানি পণ্য তৈরি পোশাকের ক্রয়াদেশ বাড়ছে। গতি ফিরছে সার্বিক রপ্তানি বাণিজ্যেও। এদিকে রপ্তানি আদেশ বাড়ার পাশাপাশি করোনার প্রভাবে জমে থাকা অর্ডার এবং ক্রেতাদের অযৌক্তিক দাবির কথা বলছেন পোশাক শিল্প মালিকরা। বায়াররা কিছু কিছু ক্ষেত্রে আমাদের রিকোয়েস্ট করছে টু গিভ আস ডিসকাউন্ট অর গিভ এ স্পেশাল প্রাইসিং টু হেল্প দেম আউট টু বি পার্টনার। আমরা যে মালটা ইম্পোর্ট করি সেই মালটার ইম্পোর্ট কস্ট কিন্তু বেড়ে গেছে সেম জাহাজের সমস্যার কারণে। এবং আরেকটি বড় কারণ হলো চায়নাতে এই মুহূর্তে প্রচুর পরিমাণ পাওয়ার ক্রাইসিস চলছে। এছাড়া রপ্তানি প্রক্রিয়া ও ব্যবসার পরিচালন খরচ বাড়ছে বলে দাবি রপ্তানিকারকদের। পরিস্থিতি উত্তরণে জাতীয় রাজস্ব বোর্ড সহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সহায়তা চান তারা। ধরেন আমরা চাইনা থেকে যদি আমরা ফেব্রিক ইম্পোর্ট করি, ওদের আমরা যদি পেমেন্ট দিতে ডিলে করি,
তখন কিন্তু ওরা ওদের এমবেসির মাধ্যমে বাংলাদেশ ব্যাংকে সরাসরি যোগাযোগ করে পেমেন্ট ওরা নিয়ে যায়। আমরা বায়ার থেকে যে পেমেন্টটা পাই না, ওইটা উদ্ধার করার জন্য আমরা কোনো হেল্প পাই থাকি না। সরকারি প্রতিষ্ঠানের কিছু দুর্বলতা থাকলেও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর বাস্তবসম্মত সিদ্ধান্তের কারণে রপ্তানি বাড়ছে বলে জানান জাতীয় রাজস্ব বোর্ডের এই কর্মকর্তা। প্রাইভেট এন্টারপ্রাইজগুলো তারা যেই হারে ডেভেলপ করছে সেই হারে সরকারের যে সংস্থাগুলো সেগুলোর মধ্যে যথাযথ সমন্বয় করে এক্সপ্যান্ড করার ক্ষেত্রে কিছুটা ল্যাকিংস থাকতে পারে, বাট সরকার তো অনেক দূরদৃষ্টি নিয়ে এগুচ্ছেন। বৈদেশিক বাণিজ্যে গতি ফেরায় ভিয়েতনামকে ছাড়িয়ে আবারও বৈশ্বিক পোশাক রপ্তানিতে দ্বিতীয় স্থানে বাংলাদেশ। যুক্তরাষ্ট্রেও সম্প্রসারিত হচ্ছে বাংলাদেশের বাজার। তৌহিদুর রহমান, একুশে টেলিভিশন, ঢাকা। বেসরকারি উদ্যোগে তৈরি বাংলাদেশ বিজনেস ক্লাইমেট ইন্ডেক্স দেশের ব্যবসার পরিবেশ উন্নয়নে কার্যকর ভূমিকা রাখবে বলে আশাবাদ জানিয়েছেন ব্যবসায়ী নেতারা। ব্যবসায়ীদের সংগঠন MCCI ও বেসরকারি গবেষণা সংস্থা পলিসি এক্সচেঞ্জের যৌথ উদ্যোগে চালু হওয়া এই সূচকের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান বলেন, বিশ্ব ব্যাংকের ডুইং বিজনেস ইন্ডিকেটর প্রকাশ বন্ধ হওয়ার পর এখন এই সূচকই হবে ব্যবসায়ীদের অন্যতম অবলম্বন। তাই এই সূচকের গ্রহণযোগ্যতা যাতে প্রশ্নবিদ্ধ না হয় সে ব্যাপারে অবশ্যই সতর্ক থাকতে হবে। With the homegrown index, I think, and if the methodology is good and if we can build a credibility on this index, then I think this will go a long way to helping improve the business climate in Bangladesh. পর্যটন নগরী কক্সবাজারকে আকাশপথে দেশের বিভিন্ন অঞ্চলের সাথে যুক্ত করা হচ্ছে বলে জানালেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী। সৈয়দপুর থেকে কক্সবাজার পর্যন্ত বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সরাসরি ফ্লাইট উদ্বোধনের সময় তিনি বলেন, করোনায় বিশ্বের বিভিন্ন এয়ারলাইন্স বন্ধ হয়ে গিয়েছে, সেখানে বাংলাদেশ বিমান দক্ষতার সাথে টিকে আছে। ভবিষ্যতে বিমান বন্দর এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে আরও সুযোগ সুবিধা বাড়ানো হবে বলেও জানান বিমান পরিবহন প্রতিমন্ত্রী। বৃহত্তর এলাকায় রংপুর বিভাগ পুরাটাই এইসব মানুষ যাতে পর্যটন সমৃদ্ধ স্থান কক্সবাজার সরাসরি যেতে পারেন, এই জন্য এই সুযোগ সুবিধার দ্বার অবারিত করার ক্ষেত্রে আমরা বিমান চালু করেছি। আপনাদের যত ডিমান্ড আপনারা যদি বলেন সেই পরিমাণ প্যাসেঞ্জার হয়, আমরা প্রয়োজনে ডেইলি একটা করে ফ্লাইট পরিচালনা করব। এই ব্যাপারে আমাদের কোনো কার্পণ্য। এবার সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বাণিজ্য সংবাদ। সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে ভাড়া গ্রহণ করবে গাড়ি ও সিএনজি সেবা প্রদানকারী দেশীয় রাইড শেয়ারিং প্রতিষ্ঠান ওভাই। রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনে প্রতিষ্ঠানের ভবিষ্যৎ পথ চলার আদ্যোপান্ত তুলে ধরেন নির্বাহী পরিচালক রাহিদ চৌধুরী। ওভাইয়ে এখন থেকে বিকাশ বা ভিসা কার্ডের মাধ্যমে ডিজিটাল পেমেন্ট চালু থাকবে। যাত্রী ও চালকদের নিরাপদ রাখতেই এই ব্যবস্থা বলে জানান প্রতিষ্ঠানের কর্মকর্তারা। বিকাশের চিফ কমার্শিয়াল অফিসার আলী আহমেদ জানান, নগদ অর্থবিহীন এই পদ্ধতি উভয়ের জন্য নিরাপদ। এবারে খেলার খবর। বিসিবি সভাপতি পদে বদল নেই, চমক নেই। আরও এক দফা বোর্ড সভাপতি হলেন নাজমুল হাসান পাপন। এই নিয়ে টানা চতুর্থবারের মতো দায়িত্ব পালন করবেন তিনি। বিস্তারিত আবু হুরায়রা তামিমের রিপোর্টে। নির্বাচিত হওয়ার পরদিনই মিরপুরের বিসিবি কার্যালয়ে বোর্ড পরিচালকরা, স্টেডিয়াম চত্বরেই সমর্থকদের আনন্দ মিছিল। আগের দিনের নির্বাচনে 57 ভোটের মধ্যে সবচেয়ে বেশি 53 ভোট পেয়ে জয়লাভ করেন পাপন। আগের দুই দফায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়া পাপন এবার সরাসরি ভোটের মুখে পড়লেন। আমি ব্যক্তিগতভাবে মনে করি তারাও ক্রিকেটে অনেক অবদান রাখতে পারতো, এরকম অনেকেই আসে নাই। এটা একটা এখনো মনে হয় যে এবার প্রথমবার দেখে হয়তো তারা একটু সন্দিহান ছিল, বা এই নির্বাচনের পরে সামনে যে কোনো নির্বাচনে সকলেই অংশগ্রহণ করবে, আরো বেশি বেশি অংশগ্রহণ করবে, এটাই আমরা চাই। কাউন্সিলররা ভোটের মাধ্যমে 23 জন পরিচালক নির্বাচিত করেছেন, আর জাতীয় ক্রীড়া পরিষদের মনোনয়নে এসেছেন 2 জন পরিচালক।
সম্মিলিত 25 জন পরিচালক বর্তমান সভাপতি নাজমুল হাসান পাপনের উপরই আস্থা রাখলেন। আবু হুরায়রা তামিম, 21 টেলিভিশন। শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে শেখ রাসেল দিবস ও দাবা প্রতিযোগিতা আয়োজন করেছে জাতীয় শিশু কিশোর পরিষদ। জাতীয় ক্রীড়া পরিষদের শেখ কামাল অডিটোরিয়ামে এর উদ্বোধন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। উপস্থিত ছিলেন পরিষদের উপদেষ্টা সিরাজুল ইসলাম মোল্লা, মহাসচিব KM শহীদুল্লাহ, সাংগঠনিক সম্পাদক ফরিদ উদ্দিন আহমেদ রতন ও টুর্নামেন্টের চেয়ারম্যান আলাউদ্দিন সাজু সহ অন্যান্যরা। আর এরই সাথে শেষ করছি সন্ধ্যা 7টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ঘুরে দাঁড়াচ্ছে বাংলাদেশের অর্থনীতি, বলছে বিশ্ব ব্যাংক। জিডিপি হতে পারে 6.4%। কাল খুলছে কর্ণফুলী তলদেশে বঙ্গবন্ধু টানেলের দ্বিতীয় মুখ। 2022 সালের ডিসেম্বরের মধ্যে যান চলাচল। টিকার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের NID নিবন্ধন, দুদিনের মধ্যে মিলবে জাতীয় পরিচয়পত্র। ক্লিন ফিড বাস্তবায়নে কোনো ছাড় নয়, বললেন তথ্যমন্ত্রী। আইন মেনেই বিদেশি চ্যানেল সম্প্রচার। সাহিত্যে নোবেল পেলেন তানজানিয়ার লেখক আব্দুল রাজাক, শরণার্থীদের নিয়ে উপন্যাসের স্বীকৃতি। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। পরের সংবাদ রাত 9টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন।